রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর ওনাকে খুঁজছি। হঠাৎ কারো চেনা গলা পেয়ে দাঁড়িয়ে গেলাম। পেছন থেকে উনি বলে উঠল, এই ভূতনি। আমি সাথে সাথে পেছনে ঘুরে তাকিয়ে দেখি উনি একটা রিকশায় বসে আছেন। তার মুখে মাস্ক নেই, তার কারণ তিনি সিগারেট খাচ্ছে। বিয়ের পর আজ দ্বিতীয়বার তাকে আমি সিগারেট খেতে দেখলাম। একটা তার হাতে, কিছুক্ষণ পর পরে সেটা মুখে দিচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। রিকশার নিচে কয়েকটা পড়ে আছে, তার মানে উনি এতক্ষণ ধরেই এগুলো খাচ্ছিলেন। এত সব উনি কীভাবে খান ভেবেই আমার মাথা ধরেছে। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে আমি কি ভাবছি। রিকশার হুড দেওয়া, যার অর্থ উনি লুকিয়ে এখানে বসে খাচ্ছিলেন। এটা ওনার স্বভাব না, কারণ উনি সবসময় সব খায় না, হয়তো রেগে গেলে খেয়ে থাকেন, যেমনটা আজ হলো। উনি আমার নিশ্চুপতা দেখে বলে ওঠেন, কি ভাবছো ভূতনি? আমি একটু গম্ভীর গলায় বলি, এখানে কি করছেন? ক্লাস করেননি কেন আজ? এখানে বসে এসব হাবিজাবি খাচ্ছেন? মন চাইনি করতে, তাই বসো এখানে, বাসায় যাবে তো? বলে একটু সরে বসলেন তিনি। আমি এই রিকশায় করে যাব না। কেন? আপনি এখানে বসে সব খেয়েছেন, পুরো রিকশায় এখন এসবের গন্ধ। আমার ভালো লাগে না এই গন্ধ, মাথা ঘুরায়। উনি হাতের অর্ধেক সিগারেট ফেলে কিঞ্চিৎ হেসে নিচে নামে। অতঃপর রিকশাওয়ালাকে টাকা দিয়ে বলে, এই নিন আপনার ভাড়া। বলেই আমার হাত ধরে হাঁটতে থাকে। খুব অস্বস্তিকর লাগছে আমার, কখনো এভাবে কারো হাত ধরে রাস্তায় হাঁটিনি। আর তার মধ্যে উনি কোনো হুঁশ নেই, যেভাবে আমার হাত ধরে রেখেছে মনে হচ্ছে আমি কোথাও পালিয়ে যাব। কোনো কথা ছিল না বলে এমনিই বলি, কোথাও গিয়েছিলেন আপনি? না। তাহলে ভাড়া দিয়ে এলেন যে? এতক্ষণ বসেছিলাম ওনার রিকশায়, আমার জন্য উনি রিকশা নিয়ে বের হতে পারেনি তাই। ও, আপনার শরীর থেকে গন্ধ আসছে এসবের। সে উনি কিছুই বললেন না। আমি আবার বলে উঠি, আচ্ছা একটা কথা বলি। উনি এবার বলে ওঠেন, তুমি একটা কথা কখন বলো? একটা জিজ্ঞেস করলে তো 10টা বলো। আমি মুখ ফুলিয়ে রইলাম। উনি একটা রিকশা দাঁড় করিয়ে সেখানে আমাকে বসিয়ে দিল। অতঃপর নিজে বসে বলতে লাগলো, কি বলবে বলো, না হলে তোমার পেট ব্যথা করবে। যেই লেভেলের বাচাল তুমি। ওনার কথাটা কেন জানি খুব গায়ে লাগলো। রাগ হচ্ছে খুব। কথা বললাম না আর ওনার সাথে। উনি কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলেন না, হয়তো বুঝেছেন আমি রেগে আছি। বাসায় চলে এলাম। ওনাকে দেখে মনে হচ্ছে না একটু আগে উনি এত রেগেছিলেন। প্রতিদিনের মতো আজও আমাকে পড়তে বসালেন। আমি এখনও কথা বলিনি ওনার সাথে, শুধু হ্যাঁ কিংবা না বলছি। পড়া শেষ উনি আমাকে বলেন, আজ আমার সাথে ঝগড়া করে মনব্রত রেখেছ, ভালো কথা, কিন্তু সেটাই একটা লাভ হয়েছে। খুব ভালো করলে পড়লে আজ। প্রতিদিন এমনটা করলে তাহলে পড়ালেখা ভালো হবে, বলেই নিচে চলে গেলেন। রাগে আমার শরীর জ্বলছে। উফ, এই লোকটা এমন কেন? দেখছে আমার রাগ হচ্ছে, তা এমন করছে কেন? আজ স্কুটি নিয়ে বের হইনি। ভার্সিটি থেকে এসে কতক্ষণ শুয়েছিলাম, আমিও বলিনি কিছু। রাতে খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে, আমি আপুর পাশে বসে আছি। এর মধ্যে হঠাৎ ওনার একটা কল আসে। উনি ফোনের দিকে তাকিয়ে খাবার না খেয়েই উঠে যান। বাবা এসব দেখে বলে উঠল, আহি, খাবার শেষ করে উঠো। বাবা, আমার খাওয়া শেষ, আর খাবো না, বলেই উনি চলে যান। কিছুক্ষণ পর আমিও উঠে ওনার পিছু পিছু যাই। এসে দেখি উনি ঘরে নেই। আমি বেলকনিতে একটু উকি দিয়ে দেখি উনি দোলনায় বসে আছে, হাতে সিগারেট। আমার কেন জানি মনে হচ্ছে একটু আগে নীতির সাথে কথা বলেছেন উনি। আমি একটু একটু করে ওনার কাছে গেলাম। আমার উপস্থিতি উনি অনেক আগেই টের পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। উনি বলে ওঠেন, তুমি এখানে কেন আসলে? তোমার মাথা ঘুরাবে শেষে। আপনি খাবার না খেয়ে এইসব কেন খাচ্ছেন? আবার কিছু হয়েছে? না, কি হবে? নীতি আপু কল করেছিল আবার? কি বললো? একটা দীর্ঘশ্বাস ফেলে বলো। নীতি বুঝতে চাইছে না, পাগলামি করছে। আপনি আমাকে বিয়ে না করে নীতি আপুকে করতে পারতেন। উনি আমার দিকে তাকিয়ে, তোমার কাছে কিছু জানতে চেয়েছি আমি। আচ্ছা, আপনি তো আমায় কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছেন, তাহলে তো আপনি। পুরো কথা শেষ করার আগে সামনে তাকিয়ে দেখি উনি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চুপ হয়ে যাই। উনি উঠে আমার কাছে এসে আস্তে করে বলেন, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমার অনেক পথ আছে, তার জন্য নীতির দরকার নেই, বুঝলে? ওনার ধমকে চুপ হয়ে গেলাম। কিন্তু একটা কথা আমার মাথায় আজ সেই সকাল থেকে ঘুরছে। তখন ঝগড়ার কারণে বলতে পারিনি, তাই এখন ওনাকে জিজ্ঞেস করি, আপনার জীবনে কোনো মেয়ে ছিল?
আমার কথায় উনি চমকে যান, ভুরু কুঁচকে বলে ওঠে, এই কথা কেন বলে? না, আপনি তখন নীতি আপুকে যে বললেন আমার লাইফে কোনো মেয়ের জায়গা নেই, অ্যান্ড ইউ নো ইট ভেরি ওয়েল, এটার মানে কি? কিছু না, বলে উনি যেতে লাগলেন। আমি ওনার কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে বলি, বলুন না প্লিজ প্লিজ। আচ্ছা, কোনো মেয়েকে ভালোবাসতেন আপনি? আমার কথায় উনি ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে, ভালো লাগা আর ভালোবাসার মতো পার্থক্য আছে। হ্যাঁ, অবশ্যই আছে। উনি খানিকক্ষণ দেওয়ালে মাথা ঠেকে চোখ বন্ধ করে আমাকে বলল, তাহলে হয়তো সে আমার ভালোবাসা ছিল না। আমি ওনার কথা শুনে অবাক হয়ে বলি, কে সে? ছিল একজন, অনেক পুরনো কথা, বাদ দাও। বলেই রুমে চলে এলেন। আমি ওনার পিছু পিছু খোঁচাতে খোঁচাতে বলি, এই বলুন না প্লিজ, আমি শুনবো, বলুন না। উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, প্রেম ভালোবাসার প্রতি এত ইন্টারেস্ট কেন তোমার? তুমি দিন দিন পাকনা ভূতনি হয়ে যাচ্ছ। আমি রেগে বলি, রাখুন তো আপনার উপাধি দেওয়া, আগে বলুন কে সে? আরে সেরকম কেউ নেই ভূতনি। তাহলে বললেন যে? সেটা শুধু ছিল ওই বয়সে আমার অ্যাট্রাকশন, আর কিছু না। আমি ভুরু কুঁচকে বলি, ওই বয়স মানে কত বছর আগে? অনেক। আপনার বন্ধুরা জানে? তারা তখন আমার সাথেই ছিল। জানে বই কি, তার জন্য আমার সেবার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল। বাহ, এত প্রেম! তা তাকে বিয়ে না করে আমাকে কেন করলেন? আরে ভূতনি, সে তো তখন আমার ক্রাশ ছিল, তাই আর বিয়ে হওয়াতে আমি একটু ডিপ্রেশনে গেছিলাম, বুঝলে? বাহ, ক্রাশ! সেই বয়সে ক্রাশও খেলেন? উনি আমার দিকে তাকিয়ে বলে, এমনভাবে বলছো যেন তুমি খাও না। মুখ ভেঙসি দিয়ে বলি, না। আমার প্রতি ক্রাশ খাওনি তুমি? আমি ওনার দিকে তাকিয়ে ফিক করে হেসে বলি, আপনার প্রতি ক্রাশ? তাও আমি? হে হে হে, কি আছে আপনার যে ক্রাশ খাবো? দাঁতে দাঁত চেপে বলে, কি বললে তুমি? না না, কিছু না, আপনার লাভ স্টোরি বলুন। উনি আমার মাথায় বাড়ি মেরে, আরে ভূতনি, সেটা কোনো লাভ স্টোরি ছিল না, বুঝলে? আপনি বললেই হতো। যদি এমন হতো তাহলে আজ এখানে তুমি থাকতে না, বুঝলে? কেন? সেটা তোমার মতো ভূতনির মাথায় ঢুকবে না। তুমি একটা কথা শোনো, আমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, আর ভালোবাসা সম্পর্কে কোনো ধারণা নেই আমার। এটার অনুভূতি কেমন জানি না। সমস্যা কি? নীতি আপু এক পায়ে দাঁড়িয়ে আছে, প্রেম করে অনুভূতি বুঝে নিন। কেন? প্রেম আর ভালোবাসা কি এক? আমি কিভাবে বলবো? অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করুন। কাকে করব বলো? আমি কিভাবে বলবো? একটা কথা জানো, তুমি একমাত্র মেয়ে যে কিনা তার বরকে ভাগ বসাতে দিতে চাইছো। আপনার মতো বর? দীর্ঘশ্বাস ফেলি। উনি আমার পাশে বসে বলেন, আমার মতো বর মানে? আমার হাতে চিমটি কেটে, তুমি জানো কত মেয়ে পাগল আমার জন্য। আম্মু, আপনি আমাকে মারলেন কেন? ঠিক করেছি, আরেকটা দেব, বলেই আবার চিমটি কাটলো। আমি ওনার চুল টানলাম। উনি বলে উঠল, ভূতনি, তুমি আমার চুলের স্টাইল নষ্ট করে দিলে। ঠিক করেছি, আবার করব, বলেই হাত দিতে গেলাম। উনি আমার হাত ধরে ফেলেন, অতঃপর বলেন, এখন আমি দেখাচ্ছি, বলেই দাঁত বের করে হেসে এক হাত দিয়ে আমার চুলগুলো উলটপালট করে দিলেন। সারা রাত এভাবে মারামারি করলাম ওনার সাথে। দেখতে দেখতে আজ 1 মাস কেটে গেল। মা আপুর সঙ্গে আমার সম্পর্ক আরও ভালো হলো, বাবার সাথেও অনেক ভালো। উনি এখন কথা বলে আমার সাথে। আর আহিয়ান, ওনার সাথে আগের থেকেও এখন বেশি ঝগড়া লাগে, অথচ ঝগড়ার কোনো কারণ নেই, তবুও লাগে। বিশেষ করে আমি ঝগড়াটা লাগাই। ভালোই লাগে তার সাথে ঝগড়া করতে। সেটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। আজ প্রথমবার একা একা স্কুটি চালিয়ে ভার্সিটিতে এসেছি। এতদিন অনেক কষ্ট করে উনি আমাকে শিখিয়েছেন, কিন্তু আজ আমার সাথে আসেনি। ভার্সিটিতে আসার পর ইতির সাথে দেখা। আমার স্কুটি দেখে তার ভারী পছন্দ হলো। ইতিকে এখনো বিয়ের কথা বলিনি। আসলে কোথা থেকে শুরু করব ভেবেই পাইনি। কি বলবো, কি করে বলবো, বুঝতে পারিনি। তাই আর বলা হয়নি। নীতি এই 1 মাস ভার্সিটিতে আসেনি। সেদিন আহিয়ানের রাগের কারণে এখনো আসেনি। কারণটা হলো, সেই কথা এখনো ভার্সিটির কেউ ভুলেনি। এই 1 মাস আমার কাছে কাটানো সবচেয়ে ভালো সময় ছিল। না কোনো চিন্তা, না ভয়। কারণ নীতি ছিল না বলে কেউই আমাকে জ্বালায়নি। ভার্সিটিতে আহিয়ান অল্প কথা বলে আমার সাথে, তবুও সেটা সাবধানে। আমার কথার এত মূল্য দিবেন উনি আমি আগে ভাবিনি। ভার্সিটিতে এসে বড় বট গাছটার নিচে বসে আছি। অপেক্ষা করছি উনার। উনি এখনো আসেনি। আমাকে আগে ভাগে পাঠিয়ে দিল। এখনো আসার নাম নেই।
কিন্তু কেন? হঠাৎ ইতি বলে উঠল, কিরে কি ভাবছিস? না কিছু না। আচ্ছা তোর বরকে এখনো দেখালি না আমায় কেন? ইতির কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি বলবো কিভাবে বলবো বুঝতে পারছি না। ইতি আমাকে একটা ধাক্কা দিয়ে বলল, কি রে? এমন সময় কয়েকটা বাইক ঢুকলো ভার্সিটিতে। আমি আর ইতি তাকিয়ে আছি সেদিকে। গুনি গুনি 4টা। আমি হিসাব করেছি। তখনই আচমকা আমার চোখ পড়ল মাঝে ছেলেটার দিকে। কেন জানি মনে হচ্ছে এটা আহিয়ান। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমার জানামতে তার বাইক নেই। তাহলে সত্যি সত্যি তাই হলো। মাঝে ছেলেটা আহিয়ানি ছিল। আমি হাঁ করে তাকে দেখছি। রোদের আলোতে তাকে দেখতে ভালোই লাগছে। মাথা থেকে হেলমেট খুলেই চোখের সানগ্লাসটা রাখল। উনার এই সানগ্লাস এর প্রতি আমার খুব লোভ। শুধু উনি না, ওনার সাথে আকাশ ভাইয়া, আনাফ ভাইয়া আর নাহান ভাইয়া। খেয়াল করলাম ইতি কি রকম ভাবে তাকিয়ে আছে আকাশ ভাইয়ার দিকে। এই চাহনির মধ্যে পার্থক্য আছে। ইদানিং দেখছি ইতি কেমন ভাবে তাকিয়ে থাকে আকাশ ভাইয়ার দিকে। ব্যাপারটা সুবিধা না। ইতিকে ধাক্কা দিয়ে বলি, কিরে এত মনোযোগ দিয়ে কি দেখছিস? থতমত খেয়ে, কই কিছু না। কই আমি তো দেখলাম খুব মনোযোগ দিয়ে দেখছিস। আরে সত্যিই কিছু না। ওহ তাহলে তো ভালোই, চল ক্লাসে যাই। আরেকটু থাকি এখানে। কেন? থেকে কি করবি? দেখ রোদটা খুব ভালো লাগছে। থাকি একটু, এমন করছিস কেন? বাহ গাছের নিচে দাঁড়িয়ে রোদ উপভোগ করতে এই প্রথম দেখলাম। চুপ হয়ে মাথা নিচু করে নিল। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। হঠাৎ এর মধ্যেই নীতির গাড়ি ঢুকল। গাড়ি থেকে নীতি নামল। অনেকটা অবাক হলাম কারণ অনেক দিন পর ওকে দেখছি। কিন্তু কোনো পরিবর্তন নেই আগের মতোই। থাক গে আমার কি। কিন্তু এখন সে কি করবে সেটাই জানার জন্য আমার মন ছটফট করছে। কিন্তু সেটার কারণ আমার অজানা। নীতি হাঁটতে হাঁটতে আহিয়ান এর সামনে গেল। আহিয়ান তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে নিল। নীতি তার হাতটা ধরে আহি বলে ডাকল। আচ্ছা সবাই তাকে আহি কেন বলে আর সবাই বলে কিন্তু আমার মুখ দিয়ে সেটা বেরি হয় না। থাক গে এই কথা। নীতি উনার হাত ধরাই উনি কোনো প্রতিক্রিয়া না করে নীতির দিকে তাকায়। নীতি বলে ওঠে, 1 মাস হয়ে গেল, তোর রাগ কি এখনো কমেনি? উনি কিছু না বলে নীতির হাতটা ছাড়িয়ে ফোন টিপতে টিপতে চলে এলো। যার অর্থ উনার রাগ এখনো কমেনি। ছেলে মানুষের এত রাগ আছে ওনাকে না দেখলে জানতামই না। আমি ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম। কিন্তু ওই মেয়ে এখনো ওখানে দাঁড়িয়ে আছে। আমি ইচ্ছে করেই ডাকিনি। জানি সারা জীবন ও শুধু দেখেই যাবে কিন্তু সামনে যাওয়ার সাহস হবে না। দেখি শান্তি পাক তাহলে, মন ভরে দেখুক। হঠাৎ খুব অস্থির লাগছে। ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটালে বোধহয় ভালো লাগতো। হাঁটতে হাঁটতে সেখানেই গেলাম। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছি আর বিড় করে বলছি, উনার এত রাগ, শুধু তো একটা রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিল, কিন্তু সেটা কি তা আমি জানি না। আমার মাথায় এইসব ঢুকবে না। আচ্ছা সেটা কি খুব বড় কিছু? আমি সারাদিন তো কত কিছু করি। উনি আমার সাথে তখন ঝগড়া করে বটে, তবে কখনো এভাবে রাগে না যে আর কথাই বলবে না। যদি বেশি উল্টোপাল্টো বলি তাহলে গম্ভীর গলায় বলবে, নিহা এরকম কথা আর কখনো বলবা না বুঝলা। আমি মোটেও এভাবে কথা বলি না ভূতনি। হুট করেই উনার আওয়াজ পেয়ে লাফিয়ে উঠি। পাশে ফিরে দেখি উনি আমার শাড়ির আঁচল ধরে আবার গেঁটু দিচ্ছে, কিন্তু এটাতে মজা কি? যখন তখন এটা করে। হঠাৎ মনে পড়ল আমি লেডিস ওয়াশরুমে। চারদিকে তাকায় তাড়াতাড়ি করে, যদি কেউ দেখে তো সর্বনাশ হবে। সোজা স্যার এর কাছে বিচার। মান সম্মান যাবে। না কেউ নেই, কিন্তু নেই বলে যে আসবে না তা না। যখন তখন যে কেউ আসবে। রেগেই বলে উঠি, আপনি লেডিস ওয়াশরুম কি করছেন? কেউ দেখলে কি হবে জানেন? শাড়িতে গেটু দিতে দিতে, কেউ নেই আর আসবেও না, আমি জানি। হ্যাঁ সব জেনে বসে আছেন। বের হন এখান থেকে। আরে ভূতনি শান্ত হও। তোমার সাথে কথা আছে আমার। কিসের কথা আপনার, যার জন্য এখানে চলে আসলেন? আর আমার শাড়ি ছাড়ুন কি করছেন? টেনশন কমাচ্ছি। এভাবে শাড়ি গেটু দিলে টেনশন কমে, এটা কোন ধরনের সায়েন্স আবার?
সেটা তোমার মতো ভুতনির মাথায় ঢুকবে না। আমার কথা শোন। কি? আচ্ছা আমি কি করব বলো তো? কোন ব্যাপারে? নীতির। মাফ করে দেব ওকে। সেটা আমি কিভাবে বলবো? আরে তুমি তো মেয়ে, মেয়েদের মন বুঝতে পারো না। তোমার কি মনে হচ্ছে ও সত্যিই অনুতপ্ত? আপনার বন্ধু আপনি জানবেন। আমি কিভাবে বলবো? কুচু, আপনি কবে থেকে খেতে শুরু করলেন? আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে। আমি কি খাওয়ার কথা বলেছি? তাহলে আপনি নাম নিলেন কেন? তুমি জানো না মানুষ বিরক্ত হলে এইটা বলে। কেন? শাড়িতে গেট্টু দিতে দিতে টেনশন কমেনি আপনার? হো হো, বাইরে চলুন, এখানে এভাবে থাকলে মানুষ খারাপ ভাববে। বলেই বেরিয়ে এলাম। আমার পিছু পিছু শাড়ির আঁচলে গেট্টু দিতে দিতে উনি বের হয়ে এলেন। আমি রেগে উনার হাত থেকে শাড়ির আঁচল কেড়ে নিই। উনি বিরক্ত হয়ে বলে, কি করলে এটা টেনশন কমেনি? এত টেনশন কেন আপনার? যত সব আজাইরা ফালতু কাজ। বলেই উনার গেট্টুগুলো খুলতে লাগলাম। উনি আমার পিছু পিছু বক বক করতে করতে আসছে। ইদানিং খুব বেশি কথা বলেন উনি। আগে মনে করতাম আমি হয়তো বেশি কথা বলি, কিন্তু এখন মনে হচ্ছে উনি বলেন। আমার মাথা ধরে যায়, কিন্তু উনার কথা যেন শেষ হবার নাম নেয় না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আমি পিছনে ঘুরে একটা ধমক দিয়ে বলি, চুপ করবেন আপনি? কেন? আপনি ইদানিং খুব বেশি কথা বলেছেন, একদম বাচাল হয়ে যাচ্ছেন। কি করব? সারাদিন একটা বাচাল ভুতনির সাথে থাকলে আমার তো এই অবস্থাই হবে না। উনার কথার জবাব দিলাম না। হাঁটতে লাগলাম। জানি উনি থামবার পাত্র নন। হুট করেই আমার সামনে দাঁড়িয়ে উনি বলতে লাগলেন, কি হলো বলছো না কেন? কি করব? কি আর করবেন? মাফ করে দিন। মাফ করে দেব বলছো? হ্যাঁ, বন্ধুরা থাকেই তো ভুল করার জন্য, আর আপনার বন্ধু একটা ভুল করেছে, আপনি মাফ করতে পারবেন না? হুম, বুঝেছি। বলেই উনি চলে গেলেন। আমি ক্লাসরুম থেকে দেখলাম উনি কথা বলছেন নীতির সাথে। নীতি বেশ খুশি। ইতি আমাকে খোঁচা দিয়ে বলছে, দেখলি? কি দেখব? আরে আহিয়ান ভাইয়া মাফ করে দিল নীতিকে, তাও 1 মাস পর। তো বন্ধু তো মাফ করবেই। হুম, জানি তো। কিন্তু 1 মাস পরই তো। আর আকাশকে দেখ আনিকার সাথে পরের দিন থেকেই ভাব করছে। হো, তাতে তোর কি? আমার ভ্রু কুঁচকে বলি, হ্যাঁ তোর। এত ইন্টারেস্ট কেন তোর? দেখছি তো সব সময় চোখ কোথায় থাকে আপনার। তার মধ্যে ভাইয়া ডাকটা অলরেডি উধাও। ব্যাপারটা কি? কথা শুনে মনে হলো ইতি বেশ লজ্জা পেয়েছে। লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে। আমি এমন কি বললাম যার কারণে এত শরম পেল ও? ইতি লাজুক মুখে বলে ওঠে, যখন বাইক থেকে নামলো দেখলি কি হ্যান্ডসাম লাগছিল ওকে। ইচ্ছে করেছিল ওনার সাথে বাইকে উঠি। ইতির কথা শুনে আমি কাশতে শুরু করি। এই মেয়ে তো সোজা উনিতে চলে গেছে। তুমি তেও ঢোকলো না? কি মেরে বাবা! ইতি আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, কিরে, কি হলো তোর? হুট করে কাশতে কেন শুরু করলি? বন, থামো তুই। আর কথা বলিস না। আমাকে পানির বোতল দে। কেন, কি এমন বললাম? যা বললি কম কিছু না। পানির বোতলে চুমুক দিলাম। আরে আমি কি শুধু আকাশের কথা বলেছি নাকি? আহিয়ান ভাইয়া, নাহান ভাইয়া তাদেরও বেশ হ্যান্ডসাম লাগছিল। ইতির কথা শুনে আমার কাশি আরো বেড়ে গেল। এই মেয়ের তো মতলব ভালো ঠেকেছে না। ইতি আবারও আমার পিঠে হাত বোলাতে থাকে। ইতি বলে উঠে, কি হলো কি তোর? কিছু না, ঠিক আছি এখন। আচ্ছা বল তো তোর ইন্টারেস্ট কার ওপর, আহিয়ান এর নাকি নাহান ভাইয়া? ইতি কিছু বলল না। আমি এবার আস্তে আস্তে বলি, আকাশ ভাইয়া। ইতি লজ্জায় লাল হয়ে গেল। মিটিমিটি হাসতে লাগলো। যাক বাবা, বেঁচে গেলাম আমি। একটুর জন্য দম আটকে আসছিল আমার। ইতি আমার ঘাড়ে হাত রেখে বলে উঠে, দেখিস আজ নীতি আহিয়ান ভাইয়ার বাইকে চড়ে ঘুরবে। ইস, এমন ভাগ্য যদি আমার হতো। মনটা হুট করেই খারাপ হয়ে গেল। আচ্ছা উনি কি সত্যিই নীতিকে বাইকে নিয়ে ঘুরাবে? ইতি এবার একটু ধাক্কা দিয়ে বলে, কে ভাবিস এত? যখন কিছু বলি কোন ভাবনার জগতে চলে যাস? আচ্ছা তোর তো স্কুটি আছে, তা তোর বর এর কি বাইক আছে? ঘুরতে বেরিয়েছিস কখনো? আনমনে বলি, উনার বাইক আছে এটা আমি জানতাম না। জানতাম না মানে, কখন জানলি? যাই হোক তোর বর খুব কিপটা বুঝলি।
কেন? বিয়ে হলো আজ 1 মাস। হানিমুনে গেলিত না, তোর বর তোকে কিছু দিল না। আচ্ছা বাদ দে, একটা ফোন দেওয়া তো উচিত ছিল। তোর খোঁজ খবর নিবে কিভাবে? জানি না। যেভাবে আঠার মতো পিছে লেগে থাকে, আমাকে ফোন করে ওনার খোঁজ নেওয়ার দরকার নেই। বিড় করে বললাম। ভার্সিটি ছুটি হয়েছে অনেকক্ষণ। আমি বসে আছি ক্যাম্পাসে, কারণ হলো ইতির তখনকার কথা। সত্যিই কি তিনি নীতিকে বাইকে চড়াবে? উনি ওনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। অনেক দিন পর সবাই একসাথে বসে গল্প করছে। আমি দূর থেকেই দেখছি। কারো চোখে না পড়লেও হয়তো ওনার চোখে পড়েছি। উনি বলেন, উনি নাকি দূর থেকেই আমার শরীরের গন্ধ চিনেন। এটা কিভাবে সম্ভব? আমার প্রেমে পাগল বান্ধবী আমার সাথে বসে তার আকাশ মশাইকে দেখতে ব্যস্ত। বুঝি না বাপু, এত দেখার কি আছে? তাকে দেখলেই কি আরো সুন্দর হয়ে যাবে নাকি? আবার যেই লজ্জা তার, কি ভালোবাসা! বাহ, কিন্তু কিভাবে সম্ভব? জিজ্ঞেস করা হয়নি। করব পরে, মনে হচ্ছে না এখন জিজ্ঞেস করলে কিছু বলবে। সে এখন দেখতেই ব্যস্ত। মেয়েদের কারো প্রেমে এভাবে পাগল হতে কমই দেখেছি। বেশিরভাগ ছেলেরাই পাগল হয় বলে আমার ধারণা ছিল। কিন্তু নীতি আর ইতি মিলে আমার সেই ভাবনা পাল্টে দিল বলতে হবে। উনি উঠে গেলেন, হয়তো আড্ডা দেওয়া শেষ। সবাই বের হচ্ছে। আমি গাছের আড়াল থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করছি নীতি কি সত্যিই তার বাইকে চড়ে কিনা। আমার সাথে ইতিও দেখছে। মূলত এটা ও জানে না আমি আহিয়ানকে দেখছি। ওর ধারণা আনিকা আকাশের বাইকে চড়বে, তাই ও দেখছে আর আমি ওর সঙ্গ দিচ্ছি। হি 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 ভাবলেও হাসি পায়। দুই বান্ধবী মিলেই গোয়েন্দা করছি। দেখতে দেখতে টিনা গিয়ে ন আকার হ আকার ন এর বাইকে চড়ল। নাহান কিছু বলল না। আনিকা গিয়ে আকাশের বাইকেই চড়ল। আনিকা বাইকে চড়ায় ইতি ম্যাডাম আমার পিঠে সেই কিল বসালো। বাপরে বাপ! কার রাগ কাকে দেখাচ্ছে! পুরো পিঠ যেন আগুন জ্বলছে। মানিতি তো উনার বাইকে উঠতে গেল, কিন্তু উনি নামিয়ে দিলেন। কি জানি বলছে ওকে। নীতি তো মনে হয় উনার কথায় একটু রেগে গেছে। চুপচাপ গিয়ে আনাফ এর বাইকে চড়ল। নীতি বাইকে না চড়ায় অজান্তেই মুখে হাসি ফুটল আমার। উনারা চলে যাবার পর আমি বের হলাম ইতিকে নিয়ে। ওকে বাসায় নামিয়ে দিলাম। সারাটা রাস্তা বকবক করে আমার মাথা খেলো হারামিটা। কারণ একটাই, আকাশ কিভাবে আনিকাকে বাইকে চড়ালো। হায় রে প্রেমজালা আমার! কি অবস্থা! বাসায় এসে দেখি উনার বাইক বাইরে। আমি সেটার দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে রুমে গেলাম। উনি বিন ব্যাগ এ বসে আছেন। আমাকে দেখে বলল, এত দেরি হলো কেন? ভার্সিটি তো কখন ছুটি হয়েছে? তাহলে এটিকে দিয়ে আসলাম তাই। মিথ্যে কেন বলছো? আমি উনার দিকে তাকালাম। উনি ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে বলল, আমার পিছনে গোয়েন্দা করছিলে না? মোটেও না। তাই? তাহলে গাছের পিছন থেকে কি দেখছিলে? সেটা রাখুন, আগে বলুন আপনি আজ বাইক নিয়ে আসবেন সেটা বললেন না কেন? ভাবলাম ভূতনিকে একটু চমকে দেব তাই। কিন্তু এটা ভাবিনি আমার ভূতনি বউ আমার বাইক দেখে গোয়েন্দা ভূতুনি হয়ে যাবে। আমি একটু অবাক হলাম, কারণ এই প্রথম উনি আমায় বউ বলে ডাকলেন বলে আমার মনে হলো। তাও ভূতুনি তাজ্জব করল। এটা না করে শান্তি লাগে না উনার? বলে উঠি, আমি গোয়েন্দা করছিলাম বলে কি নীতিকে বাইকে উঠাননি? না, তা কেন হবে? তোমাকে কি ভয় পাই নাকি আমি? তাহলে আমি আহিয়ান, ঠিক আছে। আমার বাইকে সবাই উঠতে পারবে না দাঁড়ি। এত ইচ্ছা থাকলে অনেক আগেই বাইকে মেয়েদের নিয়ে চড়তাম। বাহ, কি কনফিডেন্স! মা খুঁজছিলেন তোমায়। আচ্ছা, ইম্পর্ট্যান্ট কথা সবসময় দেরি করে বলা কি আপনার হাবিট? না, তা না। তাহলে মা ডাকছেন আগে বলেননি কেন? আজও পাবলিক। উনাকে বকতে বকতে মায়ের রুমে গেলাম। মার শরীর ইদানিং ভালো নেই। বেশিরভাগ সময়ই একটু শুয়ে থাকেন তিনি। সেদিন হুট করেই তার মাথা ঘুরে যায়। আহিয়ানকে সেদিন প্রথমবার খুব চিন্তিত লাগছিল আমার কাছে। অনেকটা ভয় পেয়েছিলেন সেদিন তিনি। ডাক্তার এসে বলেছিল প্রেশার লো, তাই এমন হয়েছে। উনাকে যেন রেস্টে রাখি তাহলে ঠিক হয়ে যাবেন। অতঃপর মা এই কয়েকদিন রেস্টে আছে। আমি মার রুমে এসে নক করলাম। বই পড়ছিলেন তিনি। বেশিরভাগ সময়ই বই পড়ে কাটান। হাতের ইশারায় আমাকে আসতে বললেন।
আমি গিয়ে তার বিছানার পাশে বসলাম। মা আমাকে ডেকেছিলেন। বইটা বন্ধ করে। মা, একটা জরুরি কথা ছিল তোমার সাথে। বলুন। সামনেই আমার শাশুড়ি মানে তোমার দাদি শাশুড়ির মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে তোমার বাবা আমাদের গ্রামের বাড়ি মানে তোমার বাবার বাড়ি সিলেটে একটা এতিমখানায় তিনি মিলাদ পড়ান, এছাড়া খাওয়া দাওয়া বাচ্চাদের কিছু উপহার দেন। এতিমখানাটা তোমার দাদি শাশুড়ির নামে, মানে আয়ানা চৌধুরীর নামে। আয়ানা তো আপু নাম। তোমার বাবার ধারণা তিনি তার মাকে হারিয়ে এই মাকে পেয়েছি। আর আয়ানা নাকি আমার শাশুড়ির মতো দেখতে, তাই তিনি নিজের মায়ের নামটাই রাখল। ওহ আচ্ছা। 3 দিন পর মৃত্যু বার্ষিকী। প্রতি বছর আমি আর তোমার বাবা যাই, কিন্তু এবার আমি অসুস্থ বলে তোমার বাবা যেতে দিচ্ছেন না। আর উনি একাও যাবেন না, তাই কাল রাতে বলল যেন তোমাকে আর আহিকে পাঠাই। তুমি যাবে? হ্যাঁ মা, যাব না কেন? অবশ্যই যাব। আচ্ছা, আমি আহিকে বলেছি, ও বলল তোমায় জিজ্ঞেস করতে, তাই এখন তুমি যখন বললে তাহলে আমি নিশ্চিত। তোমরা চাইলে কিছুদিন সেখানে ঘুরতে পারো, জায়গাটা খুব সুন্দর। ওখানে একটা চা বাগানও আছে। আর তোমার বাবা তার মা বাবা, মানে আমার শ্বশুর শাশুড়িদের থাকার জন্য একটা ছোট বাড়ি বানিয়েছিলেন সেখানে। তারা বুড়ো বয়সে ওখানে থাকতে চেয়েছিল। তোমরা সেখানেই থেকো। তারা মারা যাওয়ার পর একজন কেয়ারটেকার থাকে সেখানে। আমি তাকে বলে দেব তোমরা যাবার আগেই যেন সব পরিষ্কার করে রাখে। মা, আপনি উত্তেজিত হবেন না। ধীরে সুস্থে সব করুন। মা, কিন্তু কি বলতো, তোমার দাদি শাশুড়ির ওই এতিমখানায় নিয়মিত যেতেন। অনেক যত্ন করতেন এতিমখানার বাচ্চাদের। দেখো তাদের যেন কোনো কমতি না থাকে। আপনি নিশ্চিত থাকুন মা, আমরা অনেক ভালোভাবেই সব করব। শীতের পোশাক নিও কিন্তু। এখন ওখানে অনেক শীত থাকবে। অগ্রহায়ণ মাস এসে পড়েছে বুঝলে। খেয়াল রেখো নিজেদের। যাও, প্যাকিং শুরু করো। মা। মার ঘর থেকে বেরিয়ে আসলাম। কেন জানি মনে হচ্ছে উনি ইচ্ছে করেই চাইছেন আমরা যাই। হয়তো আমাদের একা সময় কাটাতে বলতে চান। যাই হোক, আমি ঘুরতে পারলেই হবে। অনেকদিন ধরেই কোথায় যেতে মন চাইছিল। সেখানে গেলেই মুড ফ্রেশ হবে আমার। ঘরে এসে প্যাকিং করতে শুরু করলাম। উনারটাও করলাম। মার কথা মতো শীতের পোশাক নিলাম। উনি বললেন আমরা কাল সকালে রওনা হব। আমরা সিলেটে যাবার জন্য ভোরে রওনা দিলাম। বাবা আর মা আমাদের বিদায় জানালেন। আপুও ছিল সাথে। বাবা এই প্রথম হেসে আমার মাথায় হাত রাখলেন। বেশ ভালো লাগলো। বাবা হয়তো অনেক খুশি আমরা যাচ্ছি বলে। দিনের শুরুটা খুব ভালোই গেল। আশা করি সারাদিন এভাবেই কাটবে। আহিয়ান গাড়ি চালাচ্ছে, আর আমি তার পাশে বসে আছি। উনি গাড়ি চালানোতে ব্যস্ত আর আমি ভোরের এই চমৎকার প্রকৃতি উপভোগ করতে। পুরো নীরব আর শান্ত প্রকৃতি এখন। গাড়ি বেশি একটা নেই, কিছু লোক রাস্তা ঝাড়ু দিচ্ছে। ভোরের আলো এখনো ভালো করে ফুটেনি। পাখিরা সবে গান গাইতে শুরু করেছে, কিছু কিছু পাখি খাবার সন্ধানেও বের হয়ে গেছে। মুক্ত আকাশে ডানা মেলে উড়ছে তারা। ইস, যদি আমি পারতাম এভাবে উড়তে, তাহলে পুরো পৃথিবী উড়ে দেখতাম। পরশু মৃত্যু বার্ষিকী, আজ এ পৌঁছে কাল সব প্রস্তুত করতে হবে। বেশ বড় ব্যাপার। চোখ বুলাই আমার পাশে ড্রাইভ করা আহিয়ান এর দিকে। চুপচাপ ড্রাইভ করছে। ঘুমের রেশ এখনো কাটেনি বোধহয়। কাল রাতে খুব দেরি করে ঘুমিয়েছিলেন, তাই এই অবস্থা। উনি আমার দিকে কিঞ্চিত হেসে গান বাজিয়ে দিলেন। ভুলিনি তো আমি তোমার মুখের হাসি। আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে। তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। গান বাজছে, বেশ ভালো লাগছে। এরকম নীরব পরিবেশে গানটা শুনতে মন্দ না। উনি হয়তো ঘুম ভাঙানোর জন্য এই গান বাজালেন। কিন্তু আমার কেন জানি ঘুম পাচ্ছে খুব। একটু হেলান দিয়ে বসি। বেশিক্ষণ আর জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম দাঁড়ি। যখন ঘুম ভাঙল তাকিয়ে দেখি আহিয়ান আমাকে ডাকছে। উনার ঘাড়ে মাথা রেখেই শুয়েছিলাম হয়তো। আমাকে ভুতনি ভুতনি বলে ডাকছে। কি পায় উনি এই ডাকে? আমি ঘুম ঘুম চোখে উনাকেই দেখছি। উনি বলি উঠে, এখনো ঘুমাবা নাকি? উঠো। কেন এসে পড়েছি আমরা? হাই তুলতে তুলতে। জি না, এত তাড়াতাড়ি না। তাহলে ডাকছেন কেন? ঘুমাতে দিন।
ক্ষুধা লেগেছে, খেতে যাব, তোমার ইচ্ছে না করলে শুয়ে থাকো। সুন্দর করে বললেই হতো। কেন, আমি কিভাবে বলেছি তোমাকে পেঁচার মতো করে নাকি? বাহ, ইন্টেলিজেন্ট তো আপনি। উনি রেগে গাড়ি থেকে নেমে গেলেন। আমিও বের হলাম। সামনে তাকিয়ে দেখি একটা রেস্টুরেন্ট। উনি আমাকে দেখে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। একটা টেবিলে বসলাম আমরা। আমার কোনো ধারণা নেই সিলেটে কিভাবে যাব বা যেতে কতক্ষণ লাগবে। আমি উনাকে জিজ্ঞেস করাই উনি বলেন, দুপুর 12টায় সিলেটে পৌঁছাবো, আর সেখান থেকে বাসায় পৌঁছাতে আরও 2 ঘন্টার যাত্রা। ওহ, তার মানে অনেকক্ষণ লাগবে। হুম, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমিও যাব ফ্রেশ হতে। চলো। আচ্ছা, কয়টা বাজে এখন? 8টা। তাহলে তো অনেকক্ষণ। হুম। তোমার আর কি, সারাটা রাস্তা তো ভালো মতোই ঘুমালে। তোমার জন্য আমার ঘাড় এখানেও ব্যথা করছে জানো। ভালোই হয়েছে। হুম, ভালোই তো, বাসায় গিয়ে মালিশ করে দিবি বুঝলে। পারবো না। কি বললে? জানো না স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব? তাহলে স্ত্রী সেবা করা তো স্বামীর দায়িত্ব, করেছেন কখনো? কি কামচোর মেয়ে তুমি! একটা কামচোর ভুতুনি তুমি। নিত্য নতুন দিন, এত নাম কোথায় পান আপনি? তোমার যেই কাজ আমার খোঁজা লাগবে না এমনই চলে আসে। বাহ, কি ট্যালেন্ট! প্যাক প্যাক করো নাট। আমি হাঁস না বুঝলেন, যে প্যাক প্যাক করব। তাহলে মানুষের মতোই বক বক করো না বুঝলে। হুম, ঠিক আছে। ভুতনি একটা, হো। সকালের নাস্তা করে দুজনে বসে চা খেলাম। তারপর কিছুক্ষণ পর আবার বের হয়ে গেলাম। সারাটা রাস্তা দুজনের ঝগড়া আর কথা কাটাকাটি করে কাটল। প্রায় 7 ঘন্টার জার্নিতে আমরা অবশেষে সিলেটে পৌঁছালাম। উনি 12টা বললেও জ্যামের কারণে আরও বেশ কিছুক্ষণ লাগলো। কিন্তু বাসায় পৌঁছাতে আরও 2 ঘন্টা। উনাকে দেখে খুব খারাপ লাগছে। অনেকটা ক্লান্ত উনি। আমি বললাম এখানে একটু থেমে আবার চলতে। কিছুক্ষণ এখানে রেস্ট নিলে ভালো লাগবে। উনি তাই করলেন। গাড়িটা একটু সাইডে নিয়ে থামিয়ে দিলেন। আমি আশপাশ দেখছি। পুরোটাই গাছপালায় ঘেরা। প্রকৃতি যেন সব উজাড় করে দিয়েছে। উনি আমাকে বলে উঠে, চা খাবে এখানে? হুম, সামনে একটা চায়ের স্টল আছে। আচ্ছা। দুইজনে নামলাম। এখানকার বাতাস খুব সুন্দর। প্রাণ ভরে চারদিক তাকিয়ে রইলাম। উনি আমাকে ডেকে নিয়ে গেলেন চায়ের স্টলে। আমি একটা টুলে বসলাম। উনি 2 কাপ চা নিয়ে আসলেন। আমাকে একটা দিলেন। চায়ের কাপে চুমুক দিতেই মুখের ভঙ্গি পাল্টে গেল। সচরাচর আমি যে চা খাই এটা তার চেয়ে সম্পূর্ণ আলাদা। খেতে দারুণ। আমি চুপচাপ বসে চা খেলাম। উনার সাথে কথা বললাম না। জানি বললেই এখন ঝগড়া বাঁধবে, কিন্তু আমি এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম, তাই আর ঝগড়া করলাম না। চা খাওয়ার পর উনি বলে উঠে, দারুণ না খেতে? হুম, অনেকটা আলাদা খেতে। হুম, তা তো হবেই। চলো, আবার রওনা দিতে হবে। হ্যাঁ, চলুন। আবার রওনা দিলাম। আমি পুরো গাড়িতে শুধু বাইরে দেখতে লাগলাম। জায়গাটা আসলেই সুন্দর। এবার এসে পৌঁছালাম বাড়িতে। বাড়ির সামনেই উনি গাড়ি থামান। গাড়ির আওয়াজ পেয়ে একজন মধ্যবয়স্ক লোক ছুটে আসে। আমাদের দেখে তার মুখে হাসির রেখা দেখা গেল। উনি তাকে দাদু বলে সম্বোধন করলেন। আহিয়ান গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। আমি সালাম করলাম। এতদিন উনি এই বাড়ি দেখাশোনা করেছেন। আহিয়ান গাড়ি থেকে কিছু জিনিসপত্র বের করে তাকে দিলেন। মা আসার আগে ওনাকে দিয়েছিলেন দাদুকে দেবার জন্য। আসলে মা চায়নি এই বয়সে তাকে এইসব কাজ করবার জন্য, কিন্তু দাদু নাকি ইচ্ছে করেই এখানে আসে। তার নাকি ভালো লাগে, তাই মা তাকে মানা করেনি। আমি বাড়িটার দিকে একটু মনোযোগ দিলাম। পুরো বাড়ির চারদিকে বাঁশের বেড়া দেওয়া। চারদিক সবুজ ঘাসে ঘেরা। বাড়িটা সম্পূর্ণই গোলাপি রঙের। বাড়ির সামনের কিছু হাঁড়িতে ছোট গাছ লাগিয়ে ঝুলে রাখা হয়েছে। কি জানি বলে এগুলো মনে আসছে না। এছাড়া কয়েকটা ফুলের গাছও আছে। বাড়িটা ছোট, তবে এত না, একটা ছোট ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট। উনি গাড়ি থেকে ব্যাগ বের করে আমাকে ভিতরে যেতে বললেন। ভেতরে এসে আরো অবাক হলাম, কারণ বাড়ির ভিতরটা চমৎকার। ঘরের প্রথমাংশের জায়গাটুকু সোফা আর টি টেবিল দিয়ে সাজানো। একটা ছোটখাটো খাবার টেবিল আছে। রান্নাঘর এই ঘর থেকে সরাসরি দেখা যায়। একটাই বেডরুম, তার সাথে এচার একটা বাথরুম। রুমটা এতটা বড় না, তবে ছোটও না। একটা খাট, একটা আলমারি আর একটা বুকশেলফ আছে রুমটাতে।
হাঁটতে হাঁটতে ঘরের অন্য পাশে এলাম, সেখানটাই বেলকনি। বেলকনিটা অনেকটা বড়, সেখানে দুটো টুল আর একটা দোলনা। বেলকনির সামনে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। এখান থেকে আকাশটা খুব পরিষ্কার দেখা যায়। বাইরে হালকা হালকা রোদ, এটাকে মিষ্টি রোদও বলা যেতে পারে। এর মধ্যে দাদুর ডাক এসে পড়ল। আমি বেলকনি থেকে বেরিয়ে ঘরের মধ্যে এলাম। দাদু বলতে লাগলেন, বড় সাহেব অনেক শখ করে এই বাড়িটা বানিয়েছে। অনেক মায়া আছে এই বাড়ি জুড়ে। সেটা দেখেই বোঝা যাচ্ছে দাদু। কিন্তু বলতে হবে আপনি অনেক যত্ন করেন এই বাড়িটার। কি সুন্দর সব সাজানো গোছানো। এটাই তো আমার কাজ মা। তোমাদের জন্য আমি দুপুরে খাবার বানিয়েছি। তোমরা খেয়ে নিও। এখনো খাওয়া দাওয়া হয়নি বোধহয়। আপনি কেন বানালেন? আমি এসেই তো বানাতে পারতাম। দাদু আপনিও বসুন, একসাথে খাবার খাবো। না মা, তোমার দাদি বসে থাকবে আমার জন্য। আমি না গেলে সে খেতে বসবে না। ইস কি ভালোবাসা। আর বলতে, খাবার যা আছে রাতেও হয়ে যাবে মনে হয়। আপনার চিন্তা করা লাগবে না দাদু, লাগলে আমি রেঁধে নিব। হ্যাঁ, ঘরে জিনিসপত্র আছে, আমি আজকে এনেছি। আপনি এত চিন্তা করিয়েন না দাদু। হ্যাঁ মা, এখন আর চিন্তা করতে পারি না। বেশি কথা তো বলেই যাই। আচ্ছা আমি এখন যাই, কাল সকালে আসবো তোমাদের নিয়ে এতিমখানায় যাব। বড় মালকিনীর এতিমখানায়। আপনি ধীরে সুস্থে আসুন। আচ্ছা মা, এখন আমি বের হই তাহলে। সাবধানে যাবেন। আচ্ছা মা। দাদু চলে গেলেন, কিন্তু কথা হলো উনি একবারও তার সাথে দেখা করলেন না। কোথায় উনি? রুমে গিয়ে দেখি আহিয়ান সাহেব একদম চিৎপটাং। মানে পুরো বিছানা জুড়ে উল্টো হয়ে শুয়ে আছেন। জানি অনেক ক্লান্ত, কিন্তু তাই বলে এভাবে শুয়ে থাকবে? ফ্রেশও হবে না নাকি? একবার ভাবলাম উনাকে ডাকবো, পরে ভাবলাম থাক কিছুক্ষণ, ততক্ষণে আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই। শাওয়ার নিয়ে বের হয়ে দেখি এখনো আগের অবস্থায় শুয়ে আছে। আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিলাম। তারপর চুল ছাড়তে লাগলাম। এর মধ্যে তার গলা পেয়ে লাফিয়ে উঠলাম। ভূতনি, ঘুমোতে দাও আমায়। আপনি উঠে গেলেন তাহলে? তোমার চুলের পানির জ্বালায় আমার আর ঘুম তাহলেই হলো। আচ্ছা এমনিতেও অনেকক্ষণ হয়েছে, এখন উঠুন। ফ্রেশ হন, আমি খাবার বাড়ছি। আর দাদু চলে গেছেন? হ্যাঁ জানি, আমাকে বলেছে। ওহ আচ্ছা তাহলে উঠুন এখন। ধুর, ভূতনি শান্তিতে থাকতেও দিবে না। ওটা ঘুমাতে হবে। বলেন শান্তিতে ঘুমাতে দেবে না আমায়? গেলে তুমি। ভূতনি কোথাকার। আমি হাসতে হাসতে রান্নাঘরে চলে এলাম। উনাকে জ্বালাতে আমার বেশ লাগে। সব খাবার গরমই ছিল। আমি শুধু বেড়ে রাখলাম। উনি এসে ধপ খাবার টেবিলে বসে পড়লেন দাঁড়ি। আর বললেন, খেতে দাও, ক্ষুধা লাগছে। দিচ্ছি দিচ্ছি। বিকালে আমি আর উনি চা নিয়ে বেকুনিতে বসে আছি। উনি উনার দাদা দাদির গল্প করতে লাগলেন। উনার দাদা দাদি প্রেমের বিয়ে ছিল। খুব ভালোবাসা ছিল তাদের। তাই শেষ বয়সে দাদির ইচ্ছেতে দুজনে মিলে এখানে থাকার সিদ্ধান্ত নিলেন। আহিয়ানরা ছুটি পেলেই সবাই মিলে এখানে আসত। খুব মজা করত। দাদি বেশিরভাগ সময়ই এখানকার এতিমখানায় হেঁটে যেত। দাদি মারা যাবার 1 মাস পরই দাদা চলে গেলেন। সত্যিই তাদের চামিস্ট্রে অসাধারণ ছিল। রাতে ঘুমোতে গিয়ে অনেক শীত লাগলো। সারাদিন লাগছিল, তবে বেশি না। এখন বেশি লাগছে। আলমারি থেকে একটা কম্বল বের করলাম, কারণ আমারটা উনি কেড়ে নিয়েছেন। আর এখন খুব ঘুম পাচ্ছে আমার, তাই ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আর উনিও ঘুমিয়ে পড়েছে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি উনি রুমে নেই। পাশে একটা চিরকুট, তাতে লেখা, ভূতনি তুমি ঘুমের মধ্যে তোমার ভূত রাজ্য থেকে ঘুরে আসো। আমি ততক্ষণে একটু হাঁটতে গেলাম। চিরকুট দেখে রাগও হলো, আবার হাসিও পেল। আর শুয়ে থাকলাম না। শাওয়ার নিতে গেলাম, কিন্তু পানি যেই লেভেলে ঠান্ডা, তাই গরম করেই শাওয়ার নিতে হলো। কারণ আজ অনেক কাজ আছে। সারাদিন ঘাটাঘাটনি থাকবে। শেষে রাতে এসে শাওয়ার নেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। শাওয়ার শেষে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে শুরু করছি আর গুনগুন করে গান গাইছি। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। হৃদয় জুড়ে কাকে এত জায়গা দিলি ভূতনি? আহিয়ান এর আওয়াজ শুনে আমি থতমত খেয়ে যাই। অতঃপর আয়নার দিকে তাকিয়ে দেখি আমার পিছনে আহিয়ান। দুহাত জ্যাকেটে পরে আমার দিকে তাকিয়ে আছে।
আমি তাড়াহুড়ো করে শাড়ি গায়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম। উনি আমার দিকে বাঁকা হেসে বলে, আয়নাতে তোমার কোমর দেখা যাচ্ছে। আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আছি। কি বলছে কি উনি? তাড়াতাড়ি করে আয়নার সামনে থেকে সরে গেলাম। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, আপনি এখানে কি করছেন? কি করছি মানে? মানে এই সময় এখানে কি করছেন? যা করার তাই করছি। কি বলছেন কি এইসব? লজ্জা করছে না এইসব বলতে? তুমি এমনভাবে বলছো যেন আমি এই প্রথম তোমায় শাড়ি পরতে দেখছি। কি চেঁচাচ্ছ কেন? কানের পোকা বেরিয়ে যাবে সব। আপনি কি বললেন? আপনি প্রতিদিন আমায় শাড়ি পরতে দেখেন। ছি কি অসভ্য আপনি! এখানে অসভ্যতামির কি হলো? আমি কি তোমার সাথে কিছু করেছি নাকি? কি বললেন আপনি? আরে হাইপার হচ্ছ কেন? এটা তো কথার কথা। আর আমি বলছি কি আমি কি ইচ্ছে করে দেখতাম নাকি? না তাহলে কিভাবে দেখতাম? তুমি যেভাবে ভাবছো সেভাবে মোটেও না। আমি বরাবরা ঘুম ঘুম চোখেই তোমাকে দেখতাম। আর ঘুম ভাঙার কারণ হলো তুমি। কি আমি? হ্যাঁ তুমি। শাড়ি পরতে গিয়ে তোমার একগাদা চুলের পানি এসে আমার মুখে পড়তো। আর আমার ঘুম ভাঙতো বুঝলে। ওহ এখন আমার চুলের পানির দোষদারি। আর আপনি যা করলেন সেটা কিছু না। কি বলতে চাইছো তুমি? আমি আগেই বলেছি তোমাকে আমি ভালোবাসি না। আর যখন ভালোবাসি না তার মানে তোমার উপর কোনো ইন্টারেস্ট নেই আমার। আর থাকবে কি করে, কি আছে? যেই না কোমর। তুমি জানো মেয়েদের কোমর কত চিকন থাকে, তারা সারাদিন সাজগোজ করে থাকে। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে টিপ। এটা তাদের নিত্যদিনের সাজ। কিন্তু তোমাকে আমি আজ পর্যন্ত চুড়ি পরতেই দেখলাম না, আর না চোখে কাজল দিতে। আর বিয়ে হলে নাকি নাকফুল পরে। তোমার তো নাকটাও ফুরানো নেই। আমার নাকে খোঁচা দিয়ে, তাহলে তোমার মতো একটা মেয়েকে কোনো ছেলে কিভাবে ভালোবাসবে, আর সেখানে আমি। বাহ আমার জানাই ছিল না আপনি মেয়েদের সম্পর্কে এত কিছু জানেন, আর তার সাথে আমাকেও এত খেয়াল করেন। কখন কাজল দেই বা কখন চুরি পরি। আর আপনিও শুনে রাখুন আপনার মতো ছেলের ওপরও আমার কোনো ইন্টারেস্ট নেই বুঝলেন। শখ কত উনার জন্য এখন নাক ফুরাবো আমি। জানেন কত ব্যথা লাগে। তুমি কি বললে আমায়? যা বলেছি বেশ করেছি। আপনি তো এসেছেন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে তাই না? এখন বের হন এখান থেকে। বের হব মানে? বের হব মানে বের হন। শাড়ি পরবো আমি বের হন। বের হচ্ছি। ভূতনি কে দেখার কোনো শখ নেই আমার। তাহলে যান না দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি বলেই বের হয়ে গেলেন। আমি শাড়ি হাতে নিয়ে ধপ করে খাটে বসলাম। মান সম্মান যা আছে সব গেল। উনি আমাকে প্রতিদিন শাড়ি পরতে দেখেছে। মানা যায় এইসব অথচ আমি নিজেই জানতাম না এইসব। ছি 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 কি লজ্জার ব্যাপার। এতটা বোকা হলাম কি করে আমি? এখন উনার সামনে কি করে যাব আমি? হায় আমার কপাল। মাত্রই তো সামনাসামনি ঝগড়া করলাম এখন ভাবছি সামনে কি করে যাব। ধূর ছাতার মাথা, হাতির কঙ্কাল। একদিন নিশ্চিত উনার জন্য আমাকে পাগলা গারদ এ যেতে হবে। মাঝে মাঝে এমন এমন কথা বলবে যাতে আমি পুরো পাগল হয়ে যাই। শুধু পাগলা গারদ এ যাওয়াটাই বাকি। উনাকে বকতে বকতে শাড়ি পরলাম। রাগ কিছুতেই কমছে না আমার। কোনো খাবারও নেই বানাতে হবে। বীর বীর করতে করতে ঘর থেকে বের হলাম। দেখি ফোন নিয়ে লাট সাহেব বসে আছে। আমার দিকে একটু তাকালো। আমি মুখ ভেঙচি দিয়ে শাড়ির আঁচলটা কোমরে গুজলাম। কিছুই বানাতে ইচ্ছে করে না আমার। এক হাতে পেঁয়াজ নিয়ে উনার দিকে তাকালাম। দেখি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। উনার দিকে তাকিয়ে ছুরি নিতে গেলাম। এত রাগ লাগছিল ছুরিটা একটু জোরেই ধরলাম। ইচ্ছে করছিল এটা দিয়ে উনার পেট ফুটো করে দিই। হঠাৎ উনি এই ভূতনি বলে চেঁচিয়ে উঠল। কিন্তু কেন? দেখি উনি দৌড়ে আসছে। আমি হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাত দিয়ে রক্ত ঝরঝরিয়ে পড়ছে। আমি দিলাম চিৎকার। আম্মু! উনি আমার মুখে হাত দিয়ে বলল, আরে ভূতনি চেঁচামেচি করছো কেন? কাঁদো কাঁদো মুখ করে। আমার হাত। আম্মু কেটে গেছে। অ্যা অ্যা। উনি আমার হাত ধরে। হ্যাঁ কাঁদো তাহলে রক্ত পড়া কমে যাবে। গাধা একটা। আমি নাক টেনে। আপনি এখনো আমায় বকছেন। তাহলে কি করব? চলো এখন রক্ত পড়া থামাতে হবে। উনি আমাকে ধরে সোফায় বসান।
অতঃপর ফার্স্ট এইড বক্স এনে আমার পাশে বসলেন। হাত অনেকটা কেটে গেছে। উনি তুলো দিয়ে হাতের রক্ত পরিষ্কার করতে ব্যস্ত আর আমি কাঁদতে। উনি এক ধমক দিয়ে বলে, কান্না থামাও, চুপ করে আছি। উনি কি জানি মেডিসিন নিলেন দেওয়ার জন্য। আমি সাথে সাথে হাত সরিয়ে নিয়ে বলি, এটা দিলে খুব জ্বলবে তো, রক্ত পড়া থামবে, হাত দাও। না না প্লিজ দিয়েন না। আচ্ছা দেব না, অন্যটা দেব। অন্য কোনটা? বলেই একটু ঝুঁকলাম। উনি সাথে সাথে আমার হাত ধরে পুরো ওষুধ আমার হাতে ঢেলে দেন। ব্যথায় আমি দাঁড়িয়ে লাফাতে থাকি। উনি আমার দিকে তাকিয়ে, ঘোড়ার মতো লাফানো বন্ধ করো, খুব জ্বলছে। উনি দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, দাঁড়াও। দাঁড়িয়েই আছি, এখন আবার কোথায় দাঁড়াবো? দাঁতে দাঁত চেপে, আমার মাথায় দাঁড়াও। সত্যি। ধমক দিয়ে, চুপ, বলেই আমার হাতে ফু দিতে লাগলেন। কিন্তু এতে হাতের জ্বালা কমেনি। অতঃপর উনি আমাকে বসিয়ে দেন আর ব্যান্ডেজ করতে থাকে। আমি চুপচাপ উনার ব্যান্ডেজ দেখছি। উনি বলে উঠেন, দেখলে আল্লাহ তোমায় কেমন শাস্তি দিল। কেন দিল? স্বামীর সাথে বেয়াদবি করলে তাই। আমি জানি নিশ্চিত উনি ছুরি দিয়ে আমাকে মারার প্ল্যান করছিলে, তাই এমন হলো। আমি মুখ ভেঙচি দিয়ে, ভেবেছিলাম শুধু তাই বলে তো আর পেট ফুটো করে দেয়নি। এটা দিয়ে পেট ফুটো করার প্ল্যান করছিলে? বাহ, খুব ভালো তো। আমি উনার কথায় আবারও মুখ ভেঙচি দিলাম। কিন্তু রান্না কিছু হয়নি, ঘরেও কিছু নেই। উনি বলতে শুরু করে, ক্ষুধা লেগেছে। আমারও লেগেছে, বাইরে যাবে খেতে। জানতাম এটাই বলবেন। কখনো বললেন যে আমি রেঁধে দিচ্ছি। তুমি কি চাও তোমার জন্য আমি এখন রান্না করি? চাইলেই বা কি, করতে তো পারবেন না, আমাকেই করে খাওয়াতে হবে। আমি সব পারি বুঝলে, আর রান্না ও চুটকি বাজিয়ে করে দেব। দীর্ঘশ্বাস ফেলে, হ্যাঁ বুঝতে পেরেছে। তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো। করার কি আছে, ওয়েট, আমি আজকেই রান্না করব। করুন করুন, আমিও দেখব। ফোন টেপা ছাড়া আপনি আর কি করতে পারেন? দেখেই নিও। দেখার জন্যই বসে আছি। 4টি পাতার ত্রিপত্র বিশেষ, 4টি পাতার ত্রিপত্র বিশেষ, 4টি পাতার ত্রিপত্র বিশেষ। ভূতনি একটা। উনি হেঁটে রান্নাঘরে গেলেন। অতঃপর আমার দিকে তাকিয়ে বলল, কি খাবে? আমি সোফায় আসন পেতে বসে বলি, খিচুড়ি রাঁধুন। এটা খাওয়ার ইচ্ছে করছে। ফাঁদে ফেলে ভালোই মজা নিচ্ছ। এজন্যই তো ফেললাম। দেখি দেখি রান্না করুন, দেরি হয়ে যাচ্ছে। দাদু কি ভালো রান্না করলো কালকে। তার মতো না হলেও চলবে, তবে খাওয়ার উপযোগী হতে হবে। উনি আমার থেকে চোখ সরিয়ে ফোন বের করে ভিডিও অন করলো। আমি এখান থেকেই আওয়াজ পাচ্ছি খিচুড়ি রেসিপি। না বুদ্ধি আছে তাহলে। উনি কাটাকাটি শুরু করলেন। এটাতে তার নাজেহাল অবস্থা। আলু কাটতে গিয়ে সেই আলু উড়ে এসে আমার গায়ে পড়ল। আমি বলি, তাহলে আলু দিয়ে মারবেন বলে ভেবেছেন না? উনি আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে কথা না বলে রান্নায় মনোযোগ দিলেন। জানে এটা তার মান সম্মানের ব্যাপার। প্রায় অনেকক্ষণ পর রান্না শেষ করে আমাকে ডেকে বলে গেলেন, রান্না কেমন হয়েছে দেখে যেতে। আমি উঠে দেখতে গেলাম, কিন্তু খাবারের যা অবস্থা, আমার মনে হলো যে খাওয়া যাবে না। তার সাথে রান্নাঘরের অবস্থা মারাত্মক। উনি আমার দিকে তাকিয়ে বলে, কি ভাবছো ভূতনি, খেয়ে দেখো কেমন হয়েছে। আমাকে দেখে কি পাগল মনে হয় আপনার যে আমি এই খাবার খাবো? কেন, দেখতেও তো ঠিক লাগছে। চকচক করলেই যদি স্বর্ণ হতো তাহলে তো হতোই। একটু টেস্ট করে দেখলেই কি হবে? হসপিটালে যাবার ইচ্ছে নেই, আপনার ইচ্ছে হলে খেয়ে দেখুন। বলেই বের হয়ে আসলাম। আড়াল থেকে উকি দিয়ে উনার কাণ্ড দেখছি। চামচ নিয়ে দাঁড়িয়ে আছে। বোধহয় ভাবছে মুখে দিবে কি না। কি মনে করে যেন মুখে দিল। অতঃপর ঢকঢক করে 2 গ্লাস পানি খেল। মনে হয় বেশ জাল হয়েছে। আমি হেসে আড়াল থেকে বের হলাম। হাসতে দেখে উনি বেজায় রেগে গেলেন। অতঃপর রেগে ধপাস ধপাস করে হেঁটে রুমে গেলেন। কিছুক্ষণ পর আমি খাবারের জন্য ডাক দিলে উনি চট করে এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে। মুখে বিরক্তিকর ছাপ। রেগে আছে বেশ। দাঁতে দাঁত চেপে বলে, রাঁধতে বলেছে কে তোমাকে? এমনিতেই হাত কেটে বসে আছো, এরপর আবার রেঁধে কোন ঘটনা ঘটাবে তুমি? উনার কাছে এমন কথা আমি আজ প্রথম শুনলাম। খানিকটা বড় মানুষের মতো বললেন কথাটা। আমি হেসে বলি,
রাধিনী নিত তৈরি করলাম জ্যাম আর পাউরুটি, নিন খেয়ে নিন, খেয়ে আমাকে উদ্ধার করুন। এমন ভাবে বলছো যেন প্রতিদিন তোমায় আমি রাঁধতে বলি। অবশ্য মুখে বলেন না, মনে মনে বলি না বুঝলা। অতঃপর খাওয়া শুরু করেন। আমিও খেলাম। আমার ডান হাতটাই কেটেছে, তবে রুটি খেতে কোনো অসুবিধা হচ্ছে না। খাবার শেষে আমি উনার দিকে তাকিয়ে বলি, কেমন হয়েছে? ভালোই হয়েছে। তাহলে আমার তারিফ করুন। রুটিতে জ্যাম লাগিয়েছো শুধু না, এই জ্যাম নিজের হাতে তৈরি করেছো, আর না রুটি, তাহলে প্রশংসা কেন করব? আপনাকে বানিয়ে খাওয়ালাম তাই। আমিও তো রাঁধলাম, আমাকে ধন্যবাদ দিয়েছিলে। খাওয়াতে পেরেছিলেন আমায়, আমি পেরেছি। আচ্ছা ধন্যবাদ ভূতনি বউ, অনেক সুন্দর করে পাউরুটিতে জ্যাম লাগিয়েছো তুমি। শান্তি। ভূতনি বলাটা কি খুব বেশি দরকার ছিল? এটা তোমার উপাধি। এটা ছাড়া তোমাকে কেউ চিনবে না বুঝলে। চলো বেরুতে হবে আমাদের। এতিমখানায় যাবার জন্য রওনা দিলাম। সেখানে পৌঁছাতে ঘণ্টা খানেকের মতো লেগে গেল। এতিমখানার সদর দরজায় লেখা আয়ানা চৌধুরী এতিমখানা। নামটা কেমন, কিন্তু দাদির নামেই দেওয়া। যাই হোক, আগের কার নাম। তবে পরিবেশটা দারুণ খোলামেলা, চারদিক গাছপালা আর একটু হইচই। তবে সেটা বাচ্চাদের। ভালোই লাগছে এখানে। আমাদের গাড়ির আওয়াজে দাদু আর একজন ভদ্রলোক আসলেন। ভদ্রলোক এই বাচ্চাদের দেখাশোনা করে, তার সাথে আরও আছে কয়েকজন। ভালোই লাগছিল এসব বাচ্চাদের সাথে খেলাধুলা, হইচই। সময়টা অনেক সুন্দর করেই উপভোগ করলাম। কিন্তু বেশিক্ষণ থাকলাম না, কারণ কালকের ব্যবস্থা করতে হবে। ভদ্রলোককে খাবারের দায়িত্ব দিলাম। বাবুর্চি, খাবারের সরঞ্জাম, এসব দায়িত্ব তাকেই দেওয়া হলো। এছাড়া বাচ্চাদের জন্য কিছু খেলনা, জামা কাপড় আনা লাগবে। তাই আমরা আবার বের হলাম সেগুলো কিনতে। সব কাজ তো আর ওদের দেওয়া যায় না। এখান থেকে দোকানপাট অনেকটা দূরে, পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম লাঞ্চ করার জন্য। কিন্তু সমস্যা হলো আমার হাত কাটা, আর চামচ দিয়েও খেতে পারছিলাম না। অতঃপর উনি আমাকে খাইয়ে দেবার জন্য আমার মুখের সামনে ভাতের লোকমা তুলেন। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। উনি আমাকে শান্ত গলায় বলল, খাও। আমি, অন্য কোনো ভূতনি আছে এখানে? কথা না বাড়িয়ে আমি খাবার খেতে থাকি। এই প্রথমবার আমাকে উনি খাইয়ে দিলেন। আশপাশ লোক দেখছিল আমাদের। খুব লজ্জা লাগছিল, কিন্তু এতে তার কোনো বিদ্রূপ নেই। উনি শান্তভাবেই খাইয়ে দিচ্ছে, যেন কিছুই হয়নি। নিজেকে কেমন বাচ্চা বাচ্চা লাগছিল, কিন্তু মজার ছিল। বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এবার খাবার বাসায় নিয়ে এলাম, কারণ তখনকার মতো রেস্টুরেন্টে উনি খাইয়ে দিবে আর সবাই দেখবে, সেটা আমার মোটেও ভালো লাগছিল না। তাই